রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের লেখা রামভাই স্মরণের দ্বিতীয় খণ্ড থেকে দ্বিতীয় অধ্যায় পড়ে শোনাচ্ছি। 1350 সালে বিধুভূষণ বোস বিধুদা ভাদ্র মাসের শেষ ভাগে ঠাকুরকে নিয়া বিলোনিয়া স্টেশন হইতে পদব্রজে বাড়ি আসিয়া উপস্থিত হইলেন। আমরা ঠাকুর ও বিধুদাকে দেখিয়া আনন্দে উৎফুল্ল হইয়া ঠাকুরকে ঘরে নিয়ে যাই। ঠাকুরকে চেয়ারে বসাইয়া ঠাকুর ভাই ও আমি দ্রুত বিছানা ঠিক করিয়া দিলাম। বরদা ঠাকুরের জামা জুতো খুলিয়া রাখিয়া ঠাকুর প্রণাম করিয়া বিধুদা তাহার ঘরে নিয়ে গেলেন। পিতা ঠাকুর আসিয়া প্রণামপূর্বক নিবেদন করিলেন, বাবা, স্ত্রীদেহ কেমন আছে? ঠাকুর হাসিয়া জানাইলেন, দেহ ভালো আছে। আপনারা কেমন আছেন? পিতা ঠাকুর বলিলেন, আপনার আশীর্বাদে ভালোই আছি। পরিবারস্থ সকলে আসিয়া প্রণাম করিলেন। পায়খানা ও বাথরুমে জল দেওয়া শেষে ঠাকুর ভাই ঠাকুরের নিকট যাইয়া প্রণাম করিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কেমন আছেন? ঠাকুর ভাই উত্তর দিলেন, আপনার দয়ায় ভালোই আছি। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ফণীবাবুকে দেখছি না, তিনি কোথায়? ঠাকুর ভাই বলিলেন, সে পায়খানায় পরিষ্কার করতে গেছে। ঠাকুর বলিলেন, ও, তিনি কাজে ব্যস্ত আছেন? আমি পায়খানায় পরিষ্কার করিতে করিতে তাদের আলাপ শুনিতেছিলাম। কমোড পরিষ্কারের অন্তে হাত পা ধুইয়া করিয়া ঠাকুরের নিকট যাইয়া বলিলাম, চলুন, পায়খানায় যাবেন, হাত পা মুখ ধুইয়া আসুন। ঠাকুর আমার প্রতি তাকাইয়া মৃদু হাসিয়া বলিলেন, প্রণাম করিলে না? জানাইলাম, এখন কাজের সময়, প্রণামের সময় নয়। প্রণামের অবসর সময় করব, চলুন। ঠাকুর গাত্রস্থান করিয়া পায়খানায় গমন করিলেন। আমি দাঁতের মাজনের শিশি বাথরুমে রাখিয়া বর্দির নিকট ভোগের ঘরে দিয়া দেখি তিনি দুধ গরম করিতেছেন। বলিলাম, গতকাল বাজার থেকে সবজিতে কলা আনিয়াছিলাম, 3টি কলা দিবেন। 10টি ভোগের জন্য আলু, পটল, কাঁচা লঙ্কা, ওলকচু সিদ্ধ দিবেন। বলিয়া ঠাকুর ঘরে গিয়া দেখি ঠাকুর গীতাপাঠ করিতেছেন। অপেক্ষা করিতে হইল। গীতাপাঠ শেষ হইলে তবে বাল্যভোগ দেওয়া হইল। বসিয়া রহিলাম। কিয়ৎকাল পর পাঠান্তে বর্দি ভোগদ্রব্যাদি রাখিয়া প্রণাম করিয়া গেলে দরজা বন্ধ করিয়া ভোগ দিলাম। ঠাকুর একটি কলা গ্রহণ করিলে তার একটি নিতে বলায় গ্রহণ করিয়া দুগ্ধ অর্ধ গ্লাস গ্রহণ করিলেন। বর্দিকে রাখিয়া প্রসাদ দিয়া যাইতে বলিয়া মুখ ধোয়াইয়া দিলাম। ঠাকুর তোয়ালে দ্বারা মুখ মুছিয়া অবসর হইলে শ্রীপাদপদ্মে প্রণাম নিবেদন করিতে ঠাকুর আমার মস্তকে হস্তপূর্বক জয় গোবিন্দ উচ্চারণ করিলেন। ঘর হইতে বাহির হইয়া পড়িলাম। সিদ্ধ ভোগের ব্যবস্থা বর্দি সহ করিলাম। 10:30টায় ভোগ দিলাম। ভোগ গ্রহণ করিবার সময় ঠাকুর বলিলেন, মানকচু হালুয়া তৈরি করিতে পারবা? বলিলাম, উহা কি পদ্ধতিতে তৈরি করা হয় জানা নেই, পদ্ধতি বলে দিলে তৈরি করিব। ঠাকুর তখন আর কিছু বলিলেন না। ভোগ অন্তে বর্দি প্রসাদ নিয়া যান। ঠাকুর বিশ্রাম করিলে আমি বাহির হইয়া আসিলাম। 2:30টায় ঠাকুর ঘরে যাইয়া দেখি ঠাকুর বসিয়া আছেন। আমি নিকটে যাইয়া জিজ্ঞাসা করিলাম, মোটা মোটা লম্বা বড় বড় কচুগুলিকে আমরা মানকচু বলি, ওই কচুর কথাই তখন বলেছিলেন কি? ঠাকুর বলিলেন, হ্যাঁ, ওই কচুই। ঠাকুর বলিলেন, কচুটিকে খণ্ড খণ্ড কইরা কাটিয়া উপরে বাকল পুরো কইরা ফেলিয়া দিয়া প্রতি খণ্ডে 2 টুকরা কইরা দিবে। পরে ওই টুকরাগুলিকে খুব পাতলা কইরা কাটায় রোদে 3-4 দিন ধীরে ওইগুলো মুড়মুড়ে শুকনো হইয়া যায়। তখন হামনদিস্তা দিয়া গুঁড়া কইরা কাপড় ফাঁকা কইরা বয়ামে মুখ বন্ধ কইরা রাখবা। নারকেল তেলে তৈরি কইরা নিবা। সুজির হালুয়া যেভাবে প্রস্তুত করা হয় সেইভাবে নারিকেল তেল কিয়ৎ পরিমাণে কচু গুঁড়া ভাজা জল কিংবা দুধ দিয়া নাড়বা।
চিনে দিবে না। তাল মিষ্টি দিলে দিতে পারো, তবে সাদাগুলি দিবে না। যেগুলির রং তাল বর্ণ ওই মিষ্টি দিতে পারো। কিশমিশ দেওয়া যায়। হইয়া গেলে নামাইয়া ফেলবে। এই পদ্ধতিতে মানকচুর হালুয়া তৈরি করা হয়। বিলোনিয়ায় সপ্তাহে বুধবার ও শনিবার বাজার বসিত। এই 2 দিন শাক সবজি তরকারি আদি দ্রব্য আনিয়া রাখিতে হয়। মাছ এখানে খুব একটা পাওয়া যেত না। পাঠানিয়ারা মাছ আনিত না, কারণ লোক সংখ্যায় তখন এখানে নগণ্য ছিল। বাজারে বিক্রেতা ত্রিপুরা, রিয়াং ও মগ এইরাও তরি তরকারি বিক্রয় করে 2টার মধ্যে চলিয়া যাইত এবং বাজারও ভাঙিয়া যাইত। ব্রিটিশ রাজ্যে হইতো বিক্রয় করার জন্য কিছু আনিত না, কারণ মহাবাজারে আমরা কর্মচারীরা জুলুম করিত নানাভাবে। পরদিবস বুধবার বিলোনিয়া বাজার হইতে একটি বড় মানকচু আনিয়া ঠাকুরকে দেখাইলাম। ঠাকুর দেখিয়া বলিলেন, এইটা মানকচু কাটবার সময় আমারে দায়িত্ব, আমি দেখাইয়া দিব। 2টার সময় যাইয়া বললাম, এখন কচু কাটব। ঠাকুর বলিলেন, কচুটি খণ্ড খণ্ড কইরা কাইটা পুরোভাবে বাকল ছাড়াইয়া ফেলিয়া প্রতি খণ্ডের মধ্যখানে কাইটায় 2 টুকরা কইরা রাখো। কিভাবে কাটতে হয় আমি কাইটা দেখামু। আমি কর্মচারী ও বড়দিসহ কচু কাটিয়া বাকল ফেলিয়া দিয়া প্রতি খণ্ড 2 টুকরো কইরা করিলে ঠাকুর আসিয়া উপস্থিত হইলে জৌল চৌকিতে উপবেশন করিয়া দা দিয়া পাতলা পাতলা কইরা 1 খণ্ড কাটিয়া দিয়া বলিল, হয়েছে, আর কাটতে হবে না, এখন আমরা কেটে নিতে পারব, আপনি উঠুন। ঠাকুর কাটা বন্ধ না কইরা কাটিয়া চলিলেন এবং 3-4 খণ্ড কাটা শেষ করে দাঁড়াইয়া বলিলেন, সবগুলি কাটা হইলে পরে রৌদ্রে দিয়া শুকাইয়া নেব। যখন দেখবা শুকাইয়া মুড়মুড়ে হইয়াছে, তখন গরম থাকিতে থাকিতে হামান দিস্তা দিয়া চূর্ণ কইরা কাপড় ফাঁকা কইরা বয়ামের ইচ্ছা দিবা। ঠাকুর বাড়িময় পায়চারি করিতে আরম্ভ করিলেন। আমরা প্রায় 2 ঘণ্টা যাবৎ কাটিয়া শেষ করিলাম। ঠাকুর ঘরে চলিয়া গেলেন। বিকালের ট্রেনে ফেনী হইতে প্রমথবাবু আদি বহু গুরুভ্রাতারা আসিয়া প্রণামপূর্বক সংবাদ আদান প্রদান করিলে প্রসাদ গ্রহণ করিয়া ঠাকুরের সঙ্গে বসিয়া আলাপ করিতে লাগিলেন। সন্ধ্যা হইয়াছে। বড়দি সন্ধ্যা আরতি দিয়া যান। রাত্রি 8টায় গাড়িতে গুরুভ্রাতারা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া চলিয়া যান। রাত্রিতে ভোগ সমাপনে নান্তে 12টায় ঠাকুর শয্যা দিয়া নিদ্রিত হইয়া পড়ি। প্রায় 7-8 দিন প্রহর রৌদ্রে কচুগুলিকে শুকাইয়া গুঁড়ো কইরা কাপড়ে ছাকা কইরা ভরিয়া রাখিলাম। পরদিবস হালুয়া তৈরি শুরু করিলাম। ঠাকুর যেই প্রকার বলিয়াছেন উক্ত প্রকারে আমরা আরম্ভ করিলাম। বড় দাদা ও ঠাকুরভাই আসিয়া যোগ দিলেন। সকলের ভিতর ভয়। পূর্ব কোনো দিন কচুর হালুয়া তৈরি করা দূরে থাকুক, এই হালুয়ার নামও শুনি নাই। অতএব ভিতরে শঙ্কা হইতেছিল। ঠাকুর করিতে করিতে দুগ্ধ দিয়া কিছুক্ষণ নাড়াচাড়া করিয়া হালুয়া নামানো হইল। আমি বড়দা ও ঠাকুর ভাইকে একটু মুখে দিয়া মুখ পিলপিল করে কিনা, স্বাদ কেমন হইল দেখিতে বলিয়া তাহারা উভয় জিভে কামড় দিলে। বড়দা বলিলেন, ঠাকুরকে দিবার পূর্বে কি মুখে দেওয়া যায় পাগল? এই উক্তি করিয়া তাহারা স্থানান্তর গমন করিলে বড়দি আমাকে উদ্দেশ্য করিয়া বলিল, তুই একটু দেখ, এই বলিয়া আমার হাতে একটু দিলেন। আমি ঠাকুরকে প্রণামপূর্বক স্বাদ গ্রহণ করিলে একটু পরে মুখ পিলপিল করে না দেখিয়া বড়দিকে বলিলাম, মুখ পিলপিল করে না, তবে আর একটু মিষ্টি হইলে ভালো হইত। বড়দি বলিলেন, যাহা হইবার হইয়াছে, তুমি গিয়া দেখো, গীতাপাঠ শেষ করিয়া থাকিলে মুখ কুলি করাও, আমি ভোগ নিয়া আসিতেছি। আমি ঠাকুর ঘরে যাইয়া দেখি ঠাকুর বসিয়া আছেন। আমি তোয়ালে পাতিয়া দিয়া কুলি করাইলাম। বড়দি ভোগের সম্মুখে
করিয়া ভূমিতে প্রণাম করিয়া যান। আমি দরজা বন্ধ করিয়া দাঁড়াইয়া ভয়ে কাঁপিতে লাগিলাম। ঠাকুরের ভোগের প্রতি দৃষ্টি দিয়া বলিলেন, হালুয়া করেছ? বললাম, করেছি, নিয়ে দেখুন কখনো করিনি কি না। ঠাকুর এক চামচ নিয়া বলিল, কেন, তুমি নিজে স্বাদ না দেখা কোনো নতুন জিনিস আমারে ভোগ দেও না? কোনো এক সময় বলছিলা, আজ দেখো নাই। ধীরে ধীরে বলিলাম, দেখেছি। ঠাকুর, তবে কাঁপতাছ কেন? মিষ্টি ঠিক হইয়াছে? ঠাকুর কিয়ৎ পরিমাণ হালুয়া গ্রহণ করিলে আমি আঙ্গুরের প্লেটখানি হাতে নিলাম। ঠাকুর আঙ্গুরগুলি গ্রহণ করিয়া ভোগ শেষ করিলে মুখে কুলি করিয়া বড়দিকে প্রসাদ নিয়া যাইতে বলিলাম। এমন সময় ফেনী হইতে প্রমথবাবু প্রভৃতি গুরুভ্রাতারা আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বসিলেন। বড়দি তাহাদিগকে প্রসাদ ও জল দিলেন। মধুদার জিজ্ঞাসা করিলেন, সুরবলা বোন, এটা কি ভোগ? আর একটু দাও। বরদা বলিলেন, এটা মানকচুর হালুয়া। পদ্ধতি ফেনীকে ঠাকুর লিখিয়া দিয়াছিলেন, আজই প্রথম দেওয়া হয়েছে। হালুয়ার নাম শুনিয়া সকলে হাসিয়া উঠিলেন। তাহারা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, মানকচুর হালুয়া কোনো কোনো দেশে অধিক প্রচলিত, ইহা বোধ করি বঙ্গদেশেই অধিক ব্যবহৃত হয়। ঠাকুর বলিলেন, না, ঢাকা বিক্রমপুর এই সকল দিকে এই হালুয়া করে না। সঙ্গে সঙ্গে প্রতাপবাবু, তৎকালীন ফেনী হাই স্কুলের শিক্ষক, বলিলেন, আমাদের ফরিদপুর জেলাতেও এই হালুয়ার কথা শুনিনি। ঠাকুর বলিলেন, করতে জানলে সব স্থানেই করা যায়। ক্রমে এই প্রসঙ্গ বন্ধ হইল। নবদ্বীপ দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, বাবা, লোকমুখে শুনেছি আপনি রাজপুতানা থেকে কাশী এসে বাস করিবার সময় নাকি দুজন এম.এ. ক্লাসের সংস্কৃত অধ্যয়নকারী ছাত্রকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিবার পর তাহারা আর ঘরে ফিরে নাই, কথাটা কি সত্যি? এই জিজ্ঞাসাটার উত্তরে শুনিবার জন্য আমরা উদ্গ্রীব হইয়া উঠিলাম। কিন্তু 5 মিনিট 10 মিনিট অতীত হইবার পরও ঠাকুর মৌনভঙ্গ করিলেন না দেখিয়া প্রায় 20 মিনিট অন্তে নবদ্বীপ দা পুনরায় অবগত হইতে চাহিলে ঠাকুর আমাদের সকলের প্রতি একবার অবলোকন করিয়া ধীরে স্বরে বলিতে আরম্ভ করিলেন, দুজনে অবাঙালি সংস্কৃত এম.এ. পরীক্ষায় উত্তীর্ণ হইবার পর প্রায় আমার নিকট যাতায়াত করিত। আমি তখন মণিকর্ণিকার ঘাটের পাশেই থাকতাম। তারা আইসা চুপ কইরা বইসা থাকত এবং মাঝে মধ্যে লোক আইসা আমার নিকট নাম শুনিয়া উপদেশ শুনিয়া যাওয়া লক্ষ্য করিত। ওরাও শুনত, যাইবার সময় প্রণাম করিয়া চলিয়া যাইত। এইভাবে মাসাধিক কাল অতীত হইবার পর একদিন আইসা দুজনে প্রণাম কইরা নিবেদন করিলেন তারা সন্ন্যাস মন্ত্রের দীক্ষা গ্রহণ করতে চান। আমি কইলাম, সর্বমন্ত্র সারনাম, অতএব নাম মন্ত্রের দীক্ষা নেন। তাহারা নাছোড়বান্দা, সন্ন্যাস মন্ত্র দিতেই হইব। আমি বিভিন্ন প্রকারের বুঝাইলাম, কিন্তু তাদের সে এক কথা। পায়ে মাথা রাইখা অঝরে কাঁদতে শুরু করিল। অবশেষে কইলাম, 7 দিন পরে আসেন, আমি দেখি কি হয়। তারা অশ্রুমুখে বিদায় নিলে বটে, কি ঠিক 7 দিন পরে আইসা হাজির হইল। তাগো নাম ধাম জিজ্ঞাসা করিলাম। একজনের নাম শ্রী পঞ্চানন্দ শেঠি, বাড়ি মানমন্দির মহল্লা। পিতা মাতা বর্তমান আছেন। পিতা অগাধ ঐশ্বর্যের মালিক। তাহার কনিষ্ঠ এক ভ্রাতা ও ভগিনী আছে, অপরের কেহই নাই। জিজ্ঞেস করিলাম, সন্ন্যাস নেওয়ার ইচ্ছে হইল কেন? নাম মন্ত্র নিয়ে ঘরে সংসারে থাইকা পিতামাতা ভ্রাতা ভগিনী সেবা আত্মনীয় করিলেই তো ভগবত সেবা করা হয়, জগৎ প্রাপ্তিগও ঘটে। নাম মন্ত্র গ্রহণ করিয়া ঘরের ছেলে ঘরে ফিরিয়া যান। এ কথা বলা মাত্র পায়ে পড়িয়া কাইদা বলতে লাগলো, সংসার ভালো লাগে না, দিবারাত্র গাত্রদাহ কষ্ট পাইতেছি, আমরা দয়া কইরা রক্ষা করেন, নতুবা গঙ্গায় ঝাঁপ দিয়া এই জ্বালা নিবৃত্তি করুন। কইলাম, সন্ন্যাস নিতে হইলে পিতামাতার সম্মতি নিতে হইব। সম্মতি ছাড়া সন্ন্যাস নিলে সন্ন্যাসী জীবন লাভ হয় না।
অতএব আপনারা মাতা পিতার সম্মত নিয়ে আসেন, তবেই সন্ন্যাসী মন্ত্র দীক্ষা হইবে। তারপর দ্বিতীয় জনের নাম ধাম পরিবার কি আছে, আর্থিক অবস্থা কী প্রকার জানতে চাহিলাম। উত্তরে সে জানাইল তাহার নাম মহেন্দ্র সুন্দর ত্রিবেদী, বাড়ি কাশী ক্যান্টনমেন্ট মহালয়। পিতা নাই, মাতা আছেন, তাহার চারি ভ্রাতা, যে তিনটি বোন, চারি ভ্রাতা, সে তৃতীয়, বোন নাই। পারিবারিক অবস্থা অতি উত্তম। তাহারা কথা শুনিয়া তাহাকেও পূর্বোক্ত জনের ন্যায় বুঝাইলাম যে কি করিলা। কি সে কইল, পিতা, আমি আর সহ্য করিতে পারি না, গাত্র জ্বালায় জ্বলিয়া যাইতেছি। মন প্রাণ অহর্নিশি কোনো অজানা সন্ধানে ছুটতে যাইতে চায়। দয়া কইরা আমারে রক্ষা করবেন, আমি জননীর সম্মতি পামু ভরসা করি। পায়ে পইরা কাঁদিতেছিল। কইলাম, আমি 3 মাসের জন্য স্থানান্তর গমন করুম। এখানকার কাজ সমাপ্ত কইরা পুনরায় এই ঘাটে আইসিয়া থাকুম। আমার লগে সাক্ষাৎ করিবেন, তখন সমাজযোগীয় ব্যবস্থা কি হয় দেখা যাইবে। আপনারা দুজনে কি বন্ধু? তাহারা বিনয়ের সহিত আগে হ্যাঁ বলিয়া ভূমি প্রণতি হইয়া গমন করিলেন। 3 মাস পরে তার আইসা প্রণাম করিয়া যুক্ত করে দাঁড়াইলেন। জিজ্ঞাসা করিলাম, কি সংবাদ? মাতা পিতার সম্মতি দিলেন কি? বলিলেন, এক শর্তে সম্মতি দিয়েছেন, মধ্যে মধ্যে আসিয়া দেখা করতে হইবে। বেশ, তাই করবেন। এক তিথির অধিক কাল অবস্থান করিবেন না। মাতৃদণ্ড দত্ত আচার্য গ্রহণ করিবেন। অনুমতি নিয়া সাষ্টাঙ্গে প্রণপাত কইরা গভীর নিষেধে সকলের অলক্ষ্যে গৃহত্যাগ কইরা এখানে আসিবেন। এই তারিখে পূর্বে এই ফর্দে লেখা দ্রব্যাদিগুলো আমাকে নিকট রাইখা যাইবেন। ফর্দখানা দিয়া দিলাম। তাহারা ফর্দখানা গ্রহণ করিয়া আনন্দিত মনে বিদায় নিলেন। 2-3 পরে দ্রব্যগুলি দিয়া গেলেন এবং নির্দিষ্ট তারিখে রাত্রি 3টে ঘটিকায় আসিয়া উপস্থিত হইলেন। পরদিবস তাহাদের মস্তক মুন্ডন কইরা সংযমে আমার নিকট অপর 2টি কক্ষে 2 জনে রুদ্ধদ্বারে নিশ্চুপভাবে অবস্থান করিয়া নির্দেশ করিলাম। দিন অতিবাহিত হইল। রাত্রি 3 ঘটিকায় রুদ্ধদ্বারে মুক্ত করিয়া বিনা বাক্য ব্যয় আমার অনুগমন করতে বললাম। গঙ্গার জলে অবতরণ পূর্বক অবগাহন করত। গঙ্গায় তীরে বিরাজ হোম সম্পন্নাদি তাগো উভয়ে সন্ন্যাসী মন্ত্রে দীক্ষিত কইরা নববস্ত্র পরিধান করাইয়া হরিদ্বারে প্রস্থান করিতে আদেশ দিলাম। তারা পায়ে পইরা কাঁদিতে কাঁদিতে প্রার্থনা জানাইলেন, বাবা পুনঃ কখন দর্শন পাইব? কইলাম, প্রয়োজনে জরুরি যোগাযোগ করবেন, গুরুজি যোগাযোগ করবেন। তারা প্রস্থান করিলেন। মধুদা প্রশ্ন করিলেন, বাবা, নতুন সন্ন্যাসীরা দণ্ড কমণ্ডল ধারণ করেননি? ঠাকুর বলিলেন, বারণ করেছে। নবদ্বীপদা বলিলেন, বাবা, শুনিয়াছিলাম আপনি সন্ন্যাস মন্ত্র দেবার পর বহুকাল তুলসীমালা ও শঙ্খের মালা জপ করিয়াছিলেন, তাহা কি সত্য? করিয়াছিলাম। দীর্ঘকাল না, 1 বৎসর। নবদ্বীপদা পরে জিজ্ঞাসা করিলেন, এই জপ কেন করিয়াছিলেন? দীক্ষা নেবার পর কি তারা আপনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন? ঠাকুর বলিলেন, তাগো সন্ন্যাসীর পদে বিঘ্ন অপসারণার্থে জপ করিতে হইতেছিল। 1 যুগ পর দেখা কইরা গেছে। শিষ্য করাইলেই হইল না, গুরুকে সর্বক্ষণ সজাগ দৃষ্টি রাখিতে হয়। বিরাট দায়িত্ব। ট্রেনের সময় হইয়াছে দেখিয়া সকলে ঠাকুরকে প্রণাম করিয়া গমন করিলেন। নাম প্রার্থী আসে, নাম নেওয়া যায়। ক্রমে ক্রমে নাম প্রার্থীদেরও সংখ্যা বৃদ্ধি পাইতেছিল। আজকের অংশটি এইটুকুনি। আমি এর পরবর্তী 3য় অধ্যায় নিয়ে আরেকটা ভিডিওতে আসব। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে যারা ইউটিউবে দেখবেন তারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
কমেন্টস করবেন। আর যারা ফেসবুকে থাকবেন তারাও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্টস করবেন। জয় রাম।